আচ্ছা, এখন এখন আমরা যে ট্রিটা পড়বো সেটা হচ্ছে হাফম্যান ট্রি। হাফম্যান ট্রি বলতে আমরা কি বুঝি? তো হাফম্যান ট্রি হচ্ছে is one kind of binary tree of integers with two properties. অর্থাৎ এই হাফম্যান ট্রি is a binary tree of integers with two properties. তার মানে বাইনারি হাফম্যান ট্রি এক ধরনের বাইনারি ট্রি অফ ইন্টিজার্স। অফ ইন্টিজার্স বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে নোডের ভ্যালুগুলো অবশ্যই ইন্টিজার ভ্যালু হতে হবে, ঠিক আছে? অর্থাৎ এ বি সি ডি দিলে হবে না, আমার নোডের ভ্যালুগুলো অবশ্যই সেটার একটা ইন্টিজার নাম্বার হতে হবে এবং পাশাপাশি তার দুইটা প্রপার্টিজ থাকতে হবে। প্রথম প্রপার্টিজটা কি? প্রথম প্রপার্টিজটা হচ্ছে ইচ ইন্টারনাল নোড ইজ দ্য সাম অফ ইটস চিলড্রেন। অর্থাৎ একটা ইন্টারনাল নোডের ভ্যালু হবে তার, যেহেতু বাইনারি ট্রি সেহেতু কিন্তু তার দুইটা চিলড্রেন, ওই দুইটা চিলড্রেন নোডের ভ্যালুর যোগফলের সমান। অর্থাৎ প্যারেন্টের ভ্যালু তার চাইল্ডের ভ্যালুর যোগফলের সমান। আরেকটা বলা হচ্ছে যে ইটস ওয়েটেড এক্সটার্নাল পাথ লেন্থ ইজ মিনিমাল। অর্থাৎ ওয়েটেড এক্সটার্নাল পাথ, অর্থাৎ তুমি যদি এজ গুলোর মধ্যে একটা ওয়েট অ্যাসাইন করো তাহলে যে একটা পাথ তুমি পাবা সেই পাথটাকে বলা হয় ওয়েটেড এক্সটার্নাল পাথ, এবং এই পাথটা অবশ্যই কি হইতে হবে? মিনিমাম, মানে সবচেয়ে ক্ষুদ্র হইতে হবে, সবচেয়ে কম হইতে হবে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমরা যদি একদম একদম ইজি ওয়েতে আমরা হাফম্যান ট্রিকে ডিফাইন করি, তাহলে হাফম্যান ট্রি হচ্ছে একটা বাইনারি ট্রি যেটার অ্যাটলিস্ট দুইটা প্রপার্টিজ, এই দুইটা প্রপার্টিজ থাকতে হবে। একটা প্রপার্টিজ কি? প্রপার্টিজ ফার্স্ট প্রপার্টিজ হচ্ছে যে প্যারেন্টের ভ্যালু তার চাইল্ডের দুইটা চাইল্ডের ভ্যালুর যোগফলের সমান, এবং ওয়েটেড এক্সটার্নাল পাথ লেন্থ শুড বি মিনিমাল, মিনিমাম হইতে হবে। তো কোনো একটা ট্রি যদি এই দুইটা প্রপার্টিজ মেনটেন করে এবং সেই ট্রিটা যদি একটা বাইনারি ট্রি হয় তাহলে আমরা সেই ট্রিটাকে একটা হাফম্যান ট্রি বলতে পারি। তো আমরা যেমন আমাদের কি এক্সটেন্ডেড বাইনারি ট্রি এর কথা মনে আছে? যে আমরা এক্সটেন্ডেড বাইনারি ট্রি বলতে কি বুঝি? এনিওয়ান? এক্সটেন্ডেড বাইনারি ট্রি কেউ জানো না? চিলড্রেন থাকবে। আচ্ছা, এখন তোমরা তোমরা একটু আমার খাতার দিকে আসো। আবার আমার খাতার দিকে না আসলে আমি বুঝাইতে পারবো না। আচ্ছা, দেখা যাচ্ছে কি? তোমরা কি আমার খাতাটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে আমরা বলতে চাচ্ছি যে ওয়েটেড বাইনারি ট্রি, অর্থাৎ ওয়েটেড
আমরা যখন হিপ ট্রি পড়ছি তখন কিন্তু আমাদের কমপ্লিট বাইনারি ট্রি সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগছে। আর এখন যখন আমরা হাফম্যান ট্রি পড়বো তখন আমাদেরকে এই ওয়েটেড বাইনারি ট্রি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ওয়েটেড বাইনারি ট্রি বা এক্সটেন্ডেড বাইনারি ট্রি, এক্সটেন্ডেড বাইনারি ট্রি। তো এক্সটেন্ডেড বাইনারি ট্রি এর আরেকটা নাম হচ্ছে, এটাকে আমরা টু ট্রিও বলে থাকি মাঝে মাঝে। অর্থাৎ এক্সটেন্ডেড বাইনারি ট্রি এর আরেকটা নাম হচ্ছে গিয়ে টু ট্রি। ঠিক আছে, এখন এক্সটেন্ডেড বাইনারি ট্রি বলতে আমরা কি বুঝি? আমরা তো নরমালি বাইনারি ট্রি মানে কি বুঝি, যে একটা নোডের আন্ডারে দুইটা চিলড্রেন থাকতে পারবে ম্যাক্সিমাম, কখনো একটা চিলড্রেনও থাকতে পারবে, ঠিক আছে, আবার কখনো দুইটা চিলড্রেনও থাকতে পারবে। যেমন এটা একটা বাইনারি ট্রি, ইটস নট কমপ্লিট বাইনারি ট্রি, ইটস এ বাইনারি ট্রি, দিস ইজ বাইনারি ট্রি। ঠিক আছে, এটাকে আমরা বাইনারি ট্রি বলতে পারবো, বাট নট কমপ্লিট বাইনারি ট্রি। আমরা একটু আগে দেখেছি যে এটাকে কমপ্লিট বাইনারি ট্রি বলা যাবে না, বাট এটাকে বাইনারি ট্রি বলা যাবে। আচ্ছা, ঠিক একইভাবে এটা যেমন এটাকে এরকম করে দিলে কিন্তু এটা তখন কি হয়ে গেল, এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি হয়ে গেল। দিস ইজ কমপ্লিট বাইনারি ট্রি। এখন এক্সটেন্ডেড বাইনারি ট্রি বলতে কি বুঝি? এক্সটেন্ডেড বাইনারি ট্রি এর আরেকটা নাম হচ্ছে টু ট্রি। টু ট্রি মানে হচ্ছে একটা নোডের যদি চিলড্রেন থাকে তাহলে অবশ্যই দুইটা চিলড্রেন থাকবে, থাকলে অবশ্যই দুইটা থাকবে, না থাকলে কোনো থাকবে না। অর্থাৎ এরকম হওয়া যাবে না, যেমন এটার একটা এটার একটা, এটা কিন্তু বাইনারি ট্রি, এটা কিন্তু বাইনারি ট্রি বলা যাবে, বাইনারি ট্রি। ঠিক আছে, বাট এটাকে কিন্তু এটা ইনকমপ্লিট ট্রি, কমপ্লিট বাইনারি না। আবার এটাকে টু ট্রিও বলতে পারবে না। কেন টু ট্রি বলতে পারবে না? কারণ এই নোডের আন্ডারে যে চিলড্রেন আছে একটা চিলড্রেন একসেপ্টেড না, থাকলে দুইটা থাকবে, না থাকলে থাকবে না। আমি কি বুঝাইতে পারছি? যে থাকলে যেমন আমরা যদি এটাকে এরকম করে দেই, স্টিল নাও এটা এক্সটেন্ডেড বাইনারি ট্রি না। কেন এক্সটেন্ডেড বাইনারি ট্রি না? কারণ হচ্ছে এখনো একটা নোডের চিলড্রেন রয়ে গেছে একটা, যেমন এটার ক্ষেত্রে দুইটা চিলড্রেন আছে, এটার দুইটা চিলড্রেন আছে, বাট এটার কিন্তু একটা চিলড্রেন আছে, তাহলে এটাকে টু ট্রি বলা যাবে না। টু ট্রি তুমি তখনই বলতে পারবা যদি তার দুইটা চিলড্রেন থাকে অথবা কোনো চিলড্রেন না থাকে। অর্থাৎ থাকলে দুইটাই থাকবে, না থাকলে কিছুই থাকবে না, তখন তুমি এটাকে তুমি এক্সটেন্ডেড বাইনারি ট্রি বলতে পারো। যেমন এটাকে আমরা এক্সটেন্ডেড বাইনারি ট্রি বলতে পারবো। যেমন এটা হচ্ছে একটা রুট, এটার কোনো চিলড্রেন নাই, সো এটা বাই ডিফল্ট এটা এক্সটেন্ডেড বাইনারি ট্রি। আবার যদি তুমি বলো এটা এক্সটেন্ডেড বাইনারি ট্রি না, কেন এক্সটেন্ডেড বাইনারি ট্রি না? কারণ রুটের আন্ডারে মাত্র একটা চিলড্রেন থাকা যাবে না। কিন্তু এটাকে কিন্তু বাইনারি ট্রি বলতে পারবা, এটাকে কিন্তু বাইনারি ট্রি বলা যাবে। এটাকে তুমি চাইলে কমপ্লিট বাইনারি ট্রিও বলতে পারবা। দেখো এটা কি কমপ্লিট বাইনারি ট্রি, কিন্তু এটা কমপ্লিট বাইনারি ট্রি বলা যাবে, বাট এটাকে কিন্তু তুমি টু ট্রি বলতে পারবা না। টু ট্রি তুমি কখন বলতে পারবা? তুমি টু ট্রি বলতে পারবা ধরো এরকম হইলে, অথবা এরকম হইলে তুমি বলতে পারবে। এর আগে তুমি এটাকে টু ট্রি বলতে পারবা না। তার মানে টু ট্রিতে বোঝা যাচ্ছে যে একটা নোডের যদি চিলড্রেন থাকে তাহলে এক্স্যাক্টলি দুইটাই থাকবে, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, একটা থাকা যাবে না। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এখানে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যালো, জি স্যার, শোনা যায়। বুঝছো? টু ট্রি কি বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যদি একটা হাফম্যান ট্রি তৈরি করি, ফর এক্সাম্পল আমরা একটা হাফম্যান ট্রি তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে,
এখন আমরা হাফম্যান টি কিভাবে তৈরি করব এটা হচ্ছে আমাদের আগে শিখতে হবে যে হাফম্যান টি তৈরি করা। তো আগে আমরা একটা হাফম্যান টি তৈরি করা শিখি। এই তোমাদের সবার কাছে ডাটা স্ট্রাকচারের বই আছে? না স্যার। জি স্যার এই তো আছে। এই তো আমার কাছে ডাটা স্ট্রাকচারের বই আছে। একটু বই রেখে আসছি স্যার। দেখছো এই যে আমার কাছে ডাটা স্ট্রাকচারের বই আছে, একটু ছিঁড়ে গেছে, অনেক আগের, আমার ভার্সিটি লাইফের বই তো, সেই মনে করো 2010-এর বই, 9 বছর হয়ে গেছে। এটার উপর এত প্রেসার গেছে যার কারণে এটা মানে এই পাশ থেকে চিটাগাং থেকে ঢাকা, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, সরি চিটাগাং থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে আবার অনেক বাসা টাসা চেঞ্জ করতে গিয়ে আবার ক্যাম্পাস থেকে এখানে আনা নেওয়া, বই একদম 12টা বেজে গেছে। আচ্ছা, আমরা একটা হাফম্যান ট্রি বিল্ড করা শিখি, যে কিভাবে একটা হাফম্যান ট্রি বিল্ড করে। বিল্ডিং এ হাফম্যান ট্রি, একটা হাফম্যান ট্রি আমরা বিল্ড করা শিখি। তো আমাদের ধরলাম আমাদের কিছু নোড আছে, ধরলাম এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তো কয়টা? 1 2 3 4 5 6 7 8। 8টা দরকার নেই, 7টা হইলেই হবে। তো এটার ইন্টিজার ভ্যালু লাগবে। এটা ইন্টিজার ভ্যালু 10, এটা ইন্টিজার ভ্যালু 15, এটা ইন্টিজার ভ্যালু 12, এটা ইন্টিজার ভ্যালু 3, এটা 4, এটা 13, এটা হচ্ছে 1। তো নরমালি এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই যে ইন্টিজার ভ্যালুগুলো আমরা দেখাচ্ছি, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। কিরকম ফ্রিকোয়েন্সি? আমরা যদি বলি যে আমরা নরমালি মানুষরা যে কথা বলি, বা আমরা যখন কারোর সাথে আমরা যখন কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু অনেক ধরনের ভাওয়েল আর হচ্ছে কনসোনেন্ট থাকে আর কি, ঠিক আছে? সবগুলো কিন্তু ইকুয়ালি ব্যবহার হয় না। অর্থাৎ আমরা যে কথা বলি, যে এই যে আমরা কথা বলতেছি, আমাদের বাংলায় যে বর্ণমালা গুলো আছে সেগুলো কিন্তু সমানভাবে ব্যবহৃত হয় না। তোমাকে যদি এখন আমি বলি যে তুমি আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু লিখো, তুমি যখন লিখবা, তুমি কি এটা এনশিওর করতে পারবা যে তুমি ধরো ইংরেজিতে লিখছো, ইংরেজিতে লিখতে গিয়ে তুমি ABCD তুমি 26টা তুমি ক্যারেক্টার তুমি ব্যবহার করছো, তুমি কি এটা এনশিওর করতে পারবা যে 26টা ক্যারেক্টারই ইকুয়ালি তুমি ব্যবহার করছো? এটা কিন্তু কখনো সম্ভব না। কখনো এর পরিমাণ বেশি, বি এর পরিমাণ বেশি, সি এর পরিমাণ বেশি, কখনো হয়তো বা ই এর পরিমাণ বেশি, এরকম এক একটা সিম্বল এক এক সিচুয়েশনে এক এক কারণে বেশি হয়ে থাকে। নর্মালি জেডটা একটু কম ব্যবহৃত হয়, তারপর আরো কয়েকটা লেটার আছে যেগুলো একটু কম ইউজ হয়। তো সবগুলো কিন্তু ইকুয়ালি ইউজ হয় না। তো আমরা ধরে নিছি যে আমরা কিছু এরকম মানে আমাদের কিছু ইংলিশ লেখা আছে, ঠিক আছে? ইংলিশ লেখাগুলোর মধ্যে আমরা যে লেটার গুলো ইউজ করছি সেই লেটার গুলো হচ্ছে এ থেকে জি পর্যন্ত, অর্থাৎ এ থেকে জি পর্যন্ত যে লেটার গুলো আছে সেগুলোকে নিয়ে আমি কিছু ইংলিশ সেন্টেন্স তৈরি করেছি বা ওয়ার্ড তৈরি করেছি। তো আমি যে তৈরি করছি, এখন সবগুলো তো আমি সমানভাবে তৈরি করিনি। ফর এক্সাম্পল, আমি যে ইংলিশ যে লেখাগুলো লিখেছি সেখানে হয়তোবা এ 10 বার আছে, অর্থাৎ তুমি সবগুলো সেন্টেন্স যদি ঘুরো তাহলে এ পাবা 10 বার। ধরো বি পাইছো 15 বার, সি পাইছো 12 বার, ডি পাইছো 3 বার, ই পাইছো 4 বার, এফ পাইছো 13 বার, জি পাইছো 1 বার। ঠিক আছে? যোগ করলে হয়তোবা কত, 10 আর 15 25 27 30 34 47 48 এরকম একটা সংখ্যা আসে, ঠিক আছে? এরকমই তো 25 12 37, না আরো বেশি আসবে, 55 আসে মনে হয়, 55 আসবে। 25 12 37 40 44, স্যার 57 মেবি, 58 মনে হয় আসে। হ্যাঁ 58 আসবে।
তার মানে আমরা ধরে নিছি যে আমরা যে কথাগুলো বলছি সেগুলোর মধ্যে 58 ক্যারেক্টার আছে, মানে টোটাল ক্যারেক্টার হচ্ছে 58। যেমন এখানে কয়টা ক্যারেক্টার আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা ক্যারেক্টার আছে। তো একই রকম ভাবে আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরছি যে আমাদের 58টা ক্যারেক্টার রয়েছে। এখন তুমি যদি নরমালি একটু চিন্তা করো যে আমরা যখন কারোর সাথে কথা বলি বা আমরা যখন কোনো মেসেজ আমরা যখন আমাদের একটা সেন্ডার থাকে, ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে আমরা একটা রিসিভারের কাছে ডাটা পাঠাই, ফর এক্সাম্পল একটা মেসেজ। তো আমি যখন সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ডাটাটা পাঠাই, অথবা আমরা যখন কোনো একটা ইনফরমেশন আমাদের কম্পিউটারের মেমোরিতে স্টোর করি, তাহলে আমি একটা লেখা লিখছি, ধরো যে আই এম ফ্রম বিউবিটি। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবা যে এই লেখাটা মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে, তার স্পেস কতটুকু লাগবে? কেউ কি বলতে পারবা? এনিওয়ান? বলতে পারবো না। তার মানে বিষয়টা এরকম যে তুমি যখন মেমোরিতে যখন কোনো কিছু স্টোর করো, আমরা জানি আমাদের আস্কি নাম শুনছি আমি কখনো? আমরা কি কেউ আস্কি শুনছি? আস্কি কোড কয় বিটের? আস্কি কোড কত বিটের? 65 থেকে শুরু করে আস্কিতে কতগুলো লেটার সাপোর্টেড, কতগুলো ক্যারেক্টার সাপোর্টেড? ডিজিট আপনার ছোট হাতের বড় হাতের এগুলা 128টা। স্পেশাল কিছু ক্যারেক্টার আছে আর কি। 128টা। 128টা। টোটাল কতগুলো ক্যারেক্টার? টোটাল কতগুলো ক্যারেক্টার আজকে সাপোর্ট করে? আপনারা কি আমার খাতা দেখতে পাচ্ছেন? একশো আঠাইশটা। এখন 128টা যদি আমার ক্যারেক্টার থাকে, এই 128টা ক্যারেক্টারকে আমি যদি ইন্ডিভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে চাই, আমার কত বিট লাগবে? প্রত্যেকটাকে যদি আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, আমার কত বিট লাগবে? এনিওয়ান? কেউ কি বলতে পারবেন আমার কত বিট লাগবে? 8 বিট করে কি লাগবে? 4 বিট। 4 বুঝি বিট। নাই। 2 বিট? 4 বিট। 4 বিট? 4 বিট দিয়ে 128টাকে রিপ্রেজেন্ট করা সম্ভব? স্যার 7 বিট। কত? 7 স্যার, 7। 7 বিট। 7 বিট। 2 টু দি পাওয়ার 7 128। এক্স্যাক্টলি 7 বিট। যেমন আমার যদি 2 বিট হয়, 2 বিটে আপনি কি কি করতে পারবেন? 2 বিটে যেভাবে সাজাইতে পারবেন 00 01 10 11, এর বেশি কি আপনি সাজাইতে পারবেন? তাহলে আপনি ধরেন এ এর জন্য দিলেন, বি এর জন্য দিলেন, সি এর জন্য দিলেন, ডি এর জন্য দিলেন, ই এর জন্য আপনি কি দিবেন 2 বিট দিয়ে? আপনি ই এর জন্য কি সেপারেট কোনো 2 বিটের কিছু আছে? আপনি যদি 01 দেন, 01 তো অলরেডি একজনকে দিয়েছেন, আপনি আবার এখানে দিলে তো ইউনিকলি আপনি আইডেন্টিফাই করতে পারলেন না। তাহলে আপনি 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন ম্যাক্সিমাম 2 বিট দিয়ে 4 জনকে রিপ্রেজেন্ট করা যায়।
3 বিট দিয়ে কয়জনকে রিপ্রেজেন্ট করা যায়? 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় 2 টু দি পাওয়ার 3, 8 জনকে ইন্ডিভিজুয়াল ইউনিকলি আইডেন্টিফাই করা যেতে পারে। ঠিক সিমিলারলি 7 বিট দিয়ে আমরা চাইলে 2 টু দি পাওয়ার 7, তার মানে 128টা ক্যারেক্টারকে আমি ইন্ডিভিজুয়ালি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে আজকে হচ্ছে 128টা ক্যারেক্টার, তাহলে 128টা ক্যারেক্টারকে আমি যদি ইন্ডিভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমার 7 বিট ডাটা লাগবে। আচ্ছা, এখন তো আপনি বলতে পারেন স্যার এত কথা বলার দরকার কি? কথা বলার দরকার আছে। আমরা হাফম্যান কোডিং কেন পড়বো এটা আগে আমাদেরকে বুঝতে হবে, যে আমরা কেন হাফম্যান কোডিং পড়তে যাচ্ছি। ঠিক আছে, হাফম্যান ট্রি আমি কেন তৈরি করব, হাফম্যান কোডিং আমি কেন পড়বো, এটা আমার উদ্দেশ্য আগে জানতে হবে। এটার উদ্দেশ্য আমরা যাচ্ছি আস্তে আস্তে। এখন আমি যখন এই ইনফরমেশনটা মেমোরিতে আমি সেভ করতে যাব, এটাকে যখন আমি মেমোরিতে সেভ করতে যাইবো, তখন আমাকে যেটা করতে হবে, মেমোরিতে তো আর এটা সেভ হবে না, মেমোরিতে কিন্তু আই সেভ হবে না, কারণ আমরা জানি যে আমাদের কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া আর কিছুই বুঝে না। তাহলে আমাদের আই কে কিন্তু আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। আই মেমোরিতে তাহলে কিভাবে স্টোর হয়? আই যেটা স্টোর হয়, আই এর এগেইনস্টে একটা ওই যে ইউনিক আস্কি বিট আছে, আস্কি ওই যে আস্কি একটা নাম্বার আছে, ওই নাম্বার ফর এক্সাম্পল আয়ের জন্য ওই যে আমি যতটুকু জানি কত জানি আয়ের জন্য ওই যে 97 থেকে সামথিং পরে একটা সংখ্যা, মানে আপনারা যদি সার্চ দেন আয়ের আস্কি কোড কত আপনি পেয়ে যাবেন। ওই আস্কি কোডকে আপনি যদি বাইনারিতে কনভার্ট করেন তাহলে আপনি একটা 7 বিট নাম্বার পাবেন। ঠিক আছে, 7 বিট একটা বাইনারি নাম্বার কনভার্ট করবেন, ওই 7 বিট ইনফরমেশনটাই কিন্তু আপনার মেমোরিতে সেভ হয়। ঠিক আছে, তাহলে আজকের নিয়ম অনুসারে আপনি যদি এগুলোকে যে আই এম ফ্রম বিউবিটি এটাকে যদি আপনি মেমোরিতে স্টোর করতে চান তাহলে দেখেন তো আপনার কয় বিট লাগবে। আপনার আই হচ্ছে একটা লেটার, তারপরে হচ্ছে স্পেস 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, তারপর আবার স্পেস 10টা, 11, 12, 13, 14, তাহলে 14টা ক্যারেক্টার আর প্রতি ক্যারেক্টারের জন্য 7 বিট। তার মানে আমার মেমোরিতে 14 ইন্টু 7 যত হয় আর কি, 14 ইন্টু 7 কত হয়? 108 নাকি? 4 7 28, 98 মনে হয় স্যার 98 স্যার 98 বিট লাগবে আবার। অর্থাৎ আমি যদি এই ইনফরমেশনটা মেমোরিতে স্টোর করতে চাই এবং আমি যদি প্রত্যেক ক্যারেক্টারের এগেইনস্টে আমি যদি 7 বিট করে অ্যাসাইন করি, কারণ আমার তো আজকে নিয়ম অনুসারে আমাকে বলা আছে, আজকে আমাকে অলওয়েজ এটা বলে দিয়েছে যে আপনি কোনো ইনফরমেশন যদি স্টোর করতে চান তাহলে আপনাকে অবশ্যই 7 বিট দিয়ে স্টোর করতে হবে, কারণ আজকে 128 ক্যারেক্টারের এবং 128টা ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টারকে সে ইউনিকলি আইডেন্টিফাই করতে সে 7 বিট করে নেয়। যেমন আমাদের মোবাইল নাম্বারগুলো 11 ডিজিটের। ঠিক আছে, এখন আমাদের কেউ যদি 10 ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চায় তাহলে কিন্তু এটা একটা ইনভ্যালিড মোবাইল অ্যাড্রেস হয়ে যাবে। ঠিক সিমিলারলি কেউ যদি 12 ডিজিটের মোবাইল নাম্বার ডায়াল করে সেটাও কিন্তু বাংলাদেশে একটা ইনভ্যালিড মোবাইল নাম্বার, আপনাকে এক্সাক্ট 11 বিটেরই হইতে হবে। তো আপনি যদি এই মেসেজটাকে আপনি যদি আজকের নিয়ম অনুসারে আপনি যদি মেমোরিতে স্টোর করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের এগেইনস্টে আপনার 7 বিট করে লাগবে, এবং 7 বিট করলে এখানে যেহেতু 14টা ক্যারেক্টার আছে তাহলে 14 ইন্টু 7 অর্থাৎ 98 নাম্বার অফ বিটস ইজ নিডেড টু স্টোর দ্য ইনফরমেশন। এখন আপনার কাছে 98 বিট মনে হইতে পারে আরে আমার তো কম্পিউটারে তো টেরাবাইট জায়গা, 1 টেরাবাইট জায়গা, এটা তেমন কি এমন আহামরি, 98 বিট তো কোনো কিছুই না। ঠিক আছে, হ্যাঁ আপাতত মনে হইতে পারে কিছু না। আপনি কখনোই আপনার কম্পিউটারকে আপনি যদি আপনার হার্ড ডিস্ক দিয়ে আপনি আপনার কম্পিউটারের মেমোরিকে তুলনা করেন তাহলে আপনার থেকে বোকা আর কেউ নাই। আপনি ধরে নিবেন যে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা, এবং আপনাকে মানে যারা বাইরের এই ধরনের ব্যবসা করে, যারা এই সকল ডিভাইসের স্পেস নিয়ে যারা ব্যবসা করে, আপনাকে তারাই খুঁজতেছে, কারণ তারা ইজিলি আপনাকে প্রলোভন দেখাইতে পারবে এবং এই ধরনের জিনিসগুলো আপনাকে মানে তারা আপনাদের কাছে বিক্রি করে তারা
বেনিফিট নিয়ে যেতে পারবে। আপনি কখনোই আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের কখনোই এই এক্সট্রা মেমোরি স্পেস দিয়ে আপনি কখনোই আপনার ক্যামেরা মোবাইলকে ডিভাইসের স্পেস আপনি চিন্তা করতে পারবেন না। আপনি সবসময় মনে রাখবেন যে আপনার কম্পিউটারের মেমোরি বলতে আমরা বুঝি র্যাম, দিস ইজ মাই মেমোরি। এটা আপনার কতটুকু স্ট্রং, কারণ আপনি যখন ইনফরমেশন প্রসেস করবেন তখন আপনার কিন্তু কোনো কিছু এই হার্ড ডিস্কে থেকে ইনফরমেশন প্রসেস হবে না। প্রসেস করার জন্য কিন্তু তাকে অবশ্যই র্যামে আসতে হবে। ঠিক আছে, এটাকে র্যামে আসতে হবে। অনেকে বলে র্যামকে কেন ভোলাটাইল করা হয়? র্যামকে এই কারণে ভোলাটাইল করা হয়, র্যামের তো স্পেস কম। আপনি সবকিছু যদি মেমোরিতে র্যামের মধ্যে রেখে দেন, কোনো এক সময় র্যাম তো আপনার শেষ হয়ে যাবে, আপনার ফিনিশ হয়ে যাবে। আর র্যাম যদি ফিনিশ হয়ে যায়, আপনি কম্পিউটার আপনি কোনো কাজই করতে পারবেন না। কেন করতে পারবেন না? আপনি চিন্তা করে দেখেন, আপনার ব্রেন যদি কাজ না করে, আপনি পরীক্ষা দিতে যান, আপনার পরীক্ষা দিতে গেলে কিন্তু পরীক্ষার আগের রাতে আপনার ব্রেনে কিন্তু ডাটা আনতে হয়। আপনি যতই পড়াশোনা করেন, পরীক্ষার আগের দিন রাতে আপনি যদি আপনার ব্রেনে ওই পড়াটা না নিয়ে আসেন, আপনি কিন্তু পরের দিন পরীক্ষায় লিখতে পারবেন না। আপনি যতই পড়াশোনা করেন, আপনার যতই বই থাকুক না কেন, আমরা যদি আমাদের নর্মালি আমাদের মেমোরাইজের কথা চিন্তা করি, আমাদের ব্রেন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি র্যাম। ঠিক আছে, আর আমরা এই যে বই কিনছি, বই কিন্তু আমার একটা স্টোরেজ, আমি আমার ইনফরমেশন গুলো বইয়ের মধ্যে সেভ করে রাখছি। এই যে খাতা আমার একটা স্টোরেজ, যেখানে আমি ইনফরমেশন স্টোর করে রাখি। কিন্তু আমি যদি এই খাতাটা এভাবে বন্ধ করে দেই, আমার কিন্তু আর কিছু মনে নাই। তার মানে কি আমার এই খাতাটার আর কোনো ভ্যালু নাই। আমার ব্রেনে যদি থাকতো তাহলে এটা হইতেছে পারফেক্ট। ঠিক একই রকম ভাবে কম্পিউটারে যদি আপনার র্যাম স্ট্রং হয়, র্যামে যদি আপনি 1 টেরাবাইট করতে পারতেন, তাইলে আপনি মেমোরি নিয়ে গর্ব করতে পারতেন। আপনার হার্ড ডিস্ক 1 টেরাবাইট না 10 টেরাবাইট, এটা নিয়ে গর্ব করার কিছু নাই, কারণ এটা আপনার অযথা কোনো কাজে নাই। ধরেন আপনি নদীর বুকে আপনি 30 বিঘা জমি কিনে রাখছেন নদীর মধ্যে, ঠিক আছে, আপনি কোনো কাজই করতে পারেন না ওই জায়গায়। একদম ঠিক সেম এরকম ভাবে আপনি সবসময় জোর দিবেন র্যামে, আপনার র্যাম কতটুকু স্ট্রং। তো আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন, এটা তো জাস্ট একটা লাইন, আই এম ফ্রম ভিউবিটি, আপনি যদি এরকম হাজার হাজার লাইন লেখেন, হাজার হাজার লাইনের জন্য প্রতিটা ক্যারেক্টারের জন্য 7 বিট যদি আপনার লাগে, তাহলে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ বিট আপনার লাগবে। এবং আপনি যখন আপনি এই যে সেন্ডার থেকে রিসিভারের মধ্য দিয়ে পাঠাবেন, তখন কিন্তু আপনার ঠিক সেই পরিমাণ ব্যান্ডউইথও আপনার খরচ হয়ে যাবে। অর্থাৎ আপনার এই যে ব্যান্ডউইথ, আপনার জানি যে 30 এমবি ফাইল যদি আমার পাঠাইতে চাই, তাহলে কিন্তু আমার 30 এমবি ডাটাও খরচ হবে। আপনি যদি মোবাইলে ডাটা কিনেন 50 এমবি, দেন আপনি 30 এমবি ডাউনলোড করে নিয়ে আসেন, আপনার কিন্তু 30 এমবি ফাইল শেষ হয়ে যাবে। তার মানে এরকম যে একটা ধরেন আমি সার্ভার একটা ইনফরমেশন স্টোর করছি, এখন স্টোরটা যদি স্টোর করতে গিয়ে দেখা গেছে এটাকে আমি মেমোরিতে স্টোর করার জন্য আমি আস্কিতে স্টোর করছি, স্টোর করতে গিয়ে আমার লেগে গেছে, দেখা গেছে যে 10 এমবি জায়গা লাগছে। তো আপনি যখন এটাকে সার্ভার থেকে ডাউনলোড করবেন, তখন তো আপনার 10 এমবি জায়গাই লাগবে, স্বাভাবিক ব্যাপার। আপনার তো 10 এমবি জায়গা শেষ। এখন যারা ওয়াইফাই ইউজ করে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো মোবাইলের ডাটা ইউজ করেন, আপনার তো 10 এমবি মানে অনেক ফ্যাক্ট। তো এখানে এই মেমোরি স্পেসটাকে আমি কিভাবে সেভ করতে পারতাম? কেউ যদি আজকি ইউজ না করে সে যদি অন্য কোনো টেকনিক ব্যবহার করতো, ডিফারেন্ট কোনো টেকনিক সে ইউজ করতো, এবং ডিফারেন্ট টেকনিক ইউজ করে সে যদি ওই সেম ইনফরমেশনটাকে কম সংখ্যক বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারতো, তাহলে নিশ্চয়ই এই লোকের কম পরিমাণ অ্যামাউন্ট মেমোরি খরচ হইতো, বা তার নেটের যে ডাটা প্যাক তার কম লাগতো। ঠিক আছে, সে যদি 10 এমবির জায়গায় 2 এমবি করতে পারতো, তাহলে কিন্তু তার 2 এমবি লাগতো, তাহলে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ তার কি বেঁচে যেত, তার এমবি বেঁচে যেত। ঠিক আছে, তো এই কনসেপ্টটা থেকে আসলে হাফম্যান কোডিং এর কনসেপ্টটা আসছে। যে হাফম্যান কোডিং এর কনসেপ্টটা কি? হাফম্যান কোডিং এর কনসেপ্টটা হচ্ছে যে নরমালি আমরা যদি আমাদের একটা সেন্টেন্স আমরা লিখি, সেন্টেন্স গুলোর প্রত্যেকটা ক্যারেক্টার যদি এখানে 100টা ক্যারেক্টার থাকে, তাহলে 100 ক্যারেক্টারকে লিখতে আমার 700 বিট লাগবে। এই 100 ক্যারেক্টারকে আমি যদি লিখতে বা আমি মেমোরিতে যদি আমি স্টোর করতে চাই, তাহলে আমার 700 বিট ইনফরমেশন আমার দরকার। ঠিক আছে, এখন হাফম্যান কোডিং যেটা বলতেছে, না আমি চাইলে কম সংখ্যক বিটের মাধ্যমে আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে ইউনিকলি আমি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, এই
তার যে টেকনিক, অর্থাৎ সে এমন একটা টেকনিক আমাদেরকে প্রপোজ করেছে যে টেকনিকের মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে আমার 7 বিট না, আমি আরো কম সংখ্যক বিটে আমি কি করতে পারবো, মেমোরিতে স্টোর করতে পারবো। আর আমি যদি কম সংখ্যক বিটে মেমোরি স্টোর করতে পারি তাহলে কিন্তু আমার কিছু পরিমাণ মেমোরি আমার কি হয়ে যাবে, সেভ হবে, এবং এই মেমোরিটা আমি অন্য কোনো কাজে আমি লাগাইতে পারবো। তার মানে এটা আমার কস্টলি একটা মানে ভেরি কস্ট ইফেক্টিভ একটা মেথড, ঠিক আছে। যদিও হাফম্যান কোডিং অনেক আগের, কিন্তু তারপরও মানে হাফম্যান কোডিং কে বেশ ভালো একটা টেকনিক ধরা হয়, কারণ প্রথম যে কোনো কিছুই আসলে অনেক ভালো। তো ওইখান থেকেই তারা আসলে যে এই কনসেপ্টটাতে আসছে যে হাফম্যান কোডিং এর কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমাদের এই যে আমরা যে বলছি যে এখানে 58টা ক্যারেক্টার আছে, ঠিক আছে, এই যে 58টা ক্যারেক্টার কিন্তু আমি যদি আচ্ছা এই 58টা ক্যারেক্টারকে আমি যদি ইউনিকলি আমি করতে চাই, আমি যদি আস্কি দিয়ে আমি সেভ করি, আস্কি দিয়ে, ঠিক আছে, আমি যদি আস্কি দিয়ে সেভ করি তাহলে আমার কি পরিমাণ মেমোরি স্পেস লাগবে, 58x7, এই সংখ্যাটা আপনি রাখেন। কত হয়, মনে হয় 4×56, মনে হয় 406, এরকম না? 406 কি? হ্যাঁ স্যার 406 স্যার। 406 না? হ্যাঁ 406 ক্যালকুলেট করলে 406। 406 মনে হয়, এরকম একটা বিট আসে আর কি, ঠিক আছে, 406 বিট লাগবে। স্যার 406 বিট ক্যালকুলেট তো আমরা এখন দেখাই দিব, আমরা হাফম্যান কোডিং যেটা বলছে, হাফম্যান কোডিং বলছে যে না, আমরা চাইলে কম সংখ্যক বিটের মাধ্যমে এই সিম্বল গুলোকে আমরা কি করতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আজকে তো আমরা সব কভার করতে পারবো না, আমরা যেটা করব, আমরা আজকে হাফম্যান ট্রিটা আজকে জেনারেট করব, অর্থাৎ হাফম্যান ট্রি কিভাবে জেনারেট করে সেটা আমরা আজকে শিখবো। তো হাফম্যান ট্রিতে প্রথমে যেটা আপনাকে করতে হবে, এখানে যে জিনিসগুলো আছে, ঠিক আছে, যেগুলো আমরা দেখতেছি, তো এখানের মধ্যে আপনি দেখেন যে সবচেয়ে মিনিমাম ফ্রিকোয়েন্সি কার বেশি, মিনিমাম ফ্রিকোয়েন্সি কিন্তু এই যে জি এর বেশি, জি এর সবচেয়ে কম, আর হচ্ছে আপনার আর কার কম, আর হচ্ছে ডি এর কম। সবচেয়ে কম গুলোকে আপনি বের করেন, এই যে এটা কম আর হচ্ছে এটা কম, তাহলে এই দুইটা নোটকে আপনার মার্চ করে দিতে হবে, এই দুইটা নোটকে মার্চ করে নতুন একটা নোট বানাইতে হবে। অর্থাৎ আপনার এই যে স্টেপ, এটা স্টেপ 1 ধরতে পারেন, দিস ইজ স্টেপ 1, একদম সহজ। আপনার এগুলোতে আপনি তো হাত দেন নাই, তাহলে আপনার যা আছে তাই রেখে দেন। 10, ডি হচ্ছে 15, সি হচ্ছে 12, ডি কিন্তু আপনি সিলেক্ট করছেন, তাহলে ডি আপনার চয়েস করা যাবে না। 4, এফ কিন্তু আপনি সিলেক্ট করেন নাই, 3, এরপরে কিন্তু আপনার এই যে ডি আর জি আপনি সিলেক্ট করছেন, তাহলে এই যে আপনার ডি এর ভ্যালু হচ্ছে কত, 3, আর জি এর ভ্যালু হচ্ছে 1। এখান থেকে আপনি একটা নোট বানাবেন, ধরেন দিস ইজ নিউ 1, নিউ নোট, এটার ভ্যালু হয়ে যাবে কত, 4। এই যে 3 আর 1 যোগ করলে 4। এই স্টেপটাকে আমি বুঝাইতে পারছি? স্যার আরেকবার বলেন সর্বনিম্ন ভ্যালু। স্যার আরেকবার বলেন। মেরিন আক্তার বুঝতে পারছেন? না স্যার, স্যার ওই যে সিলেক্ট করছেন কেন স্যার ওটা বুঝতে পারি না। আপনার এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, এখান থেকে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কার বেশি, কার সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কার, এই যে 3 আর এই 1 এর না? জি স্যার। 3 আর 1 এর তো সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি, তাই না? এটার আর এটার চারও আছে। যেহেতু এটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, তাহলে আপনি এই দুইটাকে সিলেক্ট করে, এই যে ডি এবং জি, এই দুইটাকে সিলেক্ট করে এটা থেকে নতুন আরেকটা আপনি রুট বের করছেন, আপনার এই রুটের ভ্যালু হবে এই দুইটা নোডের যোগফলের সমান। আর বাকিগুলো যা আছে ঠিক আছে, বাকিগুলো আগে যা ছিল তাই আছে। আমি কি বুঝাইতে পারছি এবার? জি স্যার, স্যার মানে সবচেয়ে কম যেগুলো ওগুলো দুইটা ধরতে হবে। আচ্ছা, আপনারা এক কাজ করেন, আপনারা আমার স্লাইডটাতে চলে যান, স্লাইডে আছে।
সো দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি যেটা বলতেছিলাম যে এই যে আপনি ধরেন এগুলো নাম যা ইচ্ছা তা হোক, সেটা তো কোনো সমস্যা না। তো এই যে আপনার এখান থেকে সবচেয়ে কম কার, এই যে এটার আর এটার, ঠিক আছে? তাহলে এই দুইটা নোটকে আপনি সিলেক্ট করতে হবে। এই দুইটা নোটকে সিলেক্ট করলে এ এর মতো থাকবে, ই এর মতো থাকবে, আই এর মতো থাকবে, টি টি এর মতো থাকবে, এস টি এর মতো থাকবে। এই এস এবং এনএল থেকে নতুন একটা নোট ক্রিয়েট হবে, ঠিক আছে? ক্রিয়েট হইলে এই যে এরকম এস এবং এনএল থেকে একটা ধরেন নতুন একটা ট্রি গঠন করছেন এবং সেটার ভ্যালু হবে 4, ঠিক আছে? এর পরের স্টেপে আপনি দেখেন যে কার ভ্যালু সবচেয়ে কম। এবার কার ভ্যালু সবচেয়ে কম দেখেন 10, 15, 12, 4, 13, 4। তাহলে এইটার আর এইটা স্যার 4 আর 10 না, এই 4 আর এই যে 4, এটাও তো একটা, এটা একটা ট্রি, এটাও একটা ট্রি। এই ট্রিতে একটা নোড, এই ট্রিতে একটা নোড, এই ট্রিতে ও হ্যাঁ 4 স্যার 4 আর 4 আপনি চিন্তা করেন কোন ট্রি এর ভ্যালু সবচেয়ে কম। এই ট্রি এর ভ্যালু সবচেয়ে কম এবং এই ট্রি এর ভ্যালু সবচেয়ে কম। यस স্যার আমি কি বুঝাইতে পারছি? জি তাহলে স্যার। এই দুইটাকে আমাকে কি করতে হবে? মার্জ করে দিতে হবে। এই দুইটাকে মার্জ করে আমার এই যে এরকম পাবো না আমি, তাহলে ওই যে এই টিটাকে দিলাম আর ওই যে একটা টি, এই দুইটাকে মার্জ করে এই যে টি এর ভ্যালু, এই যে এখানে টি ছিল, এই টি এর ভ্যালুটা রাইট সাইডে দিয়ে দিলাম, রাইট সাইডে দিয়ে নতুন একটা ট্রি তৈরি করলাম, এটা হচ্ছে টি2, এটার ভ্যালু আর। এবার বলেন তো কার ভ্যালু সবচেয়ে কম, কোন দুইটা ভ্যালু নোটকে আমি সিলেক্ট করব? স্যার 10 আর হচ্ছে 8 স্যার 10 8। 10 আর এক্স্যাক্টলি। তাহলে এটাকে আমি রাইটে দিয়ে দিতে পারি। রাইটে দিয়ে এই যে 10 আর 8, এটার ভ্যালু 8, এটা ছিল 10, তাহলে 18 হয়ে যাবে, ঠিক আছে? 18 হয়ে যাবে আর বাকিগুলো এরকম থাকবে, ঠিক আছে? এখন কোন দুইটা নিব? 12 আর 13। স্যার 12 আর 12 13 12 আর 13 12 আর 13, তাই না? यस স্যার তাহলে 12 13 আপনি নিয়ে নেন। 12 13 এটা কিন্তু আরেকটা নোড, আরেকটা ট্রি হবে, আর একটা নতুন ঠিক আছে? এই যে 12 13, এই যে 12 13 নিয়ে, এই যে 12 13 নিয়ে 25, এটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নাই এখন, ঠিক আছে? এবার কোন দুইটা নিব? 15 18। 15 18, এই যে 15 18 নিয়ে 33 করলাম। এবার আমার কাছে আর বাকি থাকলো কয়টা? এটা আর এটা। এখন আমার কাছে আর অপশন নেই, এই দুইটাকে চয়েস করতে হবে। 25 38 যোগ করলে এই যে 58। সো দিস ইজ দ্য হাফম্যান ট্রি ফর দ্য গিভেন ডাটা, ঠিক আছে? ওই ডাটা, যে ডাটা সেটটা আমরা দেখছিলাম, ওই ডাটা সেটের জন্য এটা হইতাছে আমাদের হাফম্যান ট্রি। সো হাফম্যান ট্রি আপনি তৈরি করা কি বুঝছেন? এরপরে আমরা কিভাবে এটাকে মেমোরি বাঁচাইতে পারি, যেটা আজকে আর সম্ভব হচ্ছে না, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। হাফম্যান ট্রি কনস্ট্রাকশন বুঝছেন কিনা সেটা আপনি यस স্যার বুঝতে পারছি দেখেন। তাহলে আমরা একটা ব্রেক দেই, হ্যাঁ? আমরা ল্যাব শুরু করার আগে একটা ব্রেক দেই। স্যার হ্যাঁ স্যার একটা ব্রেক দেন আপনাদের নামাজ কখন? স্যার নামাজ 7টা 6টা 45 এর দিকে স্যার তাহলে কি আমরা 7টা থেকে শুরু করব? স্যার 7টা তো 15 দিকে শুরু করলে ভালো হয় স্যার 7টা 15 দিকে শুরু স্যার। স্যার 7টা 15 দিকে শুরু করেন স্যার কিন্তু আমাদের শিডিউল ক্লাস আসলে 6টা থেকে, যদিও স্যার দেরি হয়ে যাবে না? 6:30 পর্যন্ত এটা নামাজ করলাম, পড়তে এরপরে স্যার 10 মিনিট চলে যায় আর কি স্যার তাইলে আমরা আরেকটু কন্টিনিউ করি। তাইলে আমরা 7:30 থেকে শুরু Okay, করব, sir. মানে 7:15 থেকে শুরু করব না? হ্যাঁ স্যার আমরা আরেকটু আরেকটু কন্টিনিউ কন্টিনিউ হ্যাঁ আমরা আরেকটু কন্টিনিউ করি। কন্টিনিউ করে আমরা 7:15 থেকে আমরা শুরু করব। Okay. তখন একটু পিছাই যাবে, আচ্ছা নয়তো নয়তো জিনিসটা কিরকম দেখা যায়। আমরা তো আসলে রুলস এর মধ্যেই চলাফেরা করতে চাই। আমরা চাই না যে আমাদেরকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করুক আমাদের ক্লাসের শিডিউল নিয়ে, বা আমাকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করুক, যেটা আমি একদম পছন্দ করি না আর কি। আচ্ছা, তাহলে এটা এখন তাহলে এটা কমপ্লিট করে ফেলি। এটা যেহেতু আমরা একটু সুযোগ পাইছি, এটা তাহলে শেষ করি। সেটা হচ্ছে যে এখন আপনি দেখেন এরকম একটা ট্রি আপনি তো কনস্ট্রাক্ট করলেন। ট্রিটা কনস্ট্রাক্ট করার পরে আপনি এভাবে এটাকে বিট নাম্বারিং করবেন। বিট করবেন এরকম, ধরেন এটা হচ্ছে আপনার রুট, এই যে T6, এটা হচ্ছে আপনার রুট। তাহলে তার লেফট কে আপনি একটা 0 বিট দিবেন, রাইট কে আপনি একটা 1 বিট দিবেন, ঠিক আছে? আমি করে দেখাই, না করে দেখাই আসলে এটা হবে না।
স্যার সাউন্ড শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা T6 এর ভ্যালু হচ্ছে আমার 58, ঠিক আছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা T6 এর ভ্যালু 58, এখানে আমি T5 তারপরে এখানে আমাদের যা ইচ্ছা তা হোক, এটা আমাদের দরকার নাই। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ই, আর এটা হচ্ছে আমাদের T4 এর আন্ডারে আবার দুইটা ছিল, একটা আই আর একটা ছিল এসপি। তো আবার এটা আন্ডারে ছিল T3 আর এটা ছিল আমার এ। T3 এর আন্ডারে ছিল আবার এরকম T2 আর ছিল টি, ঠিক আছে? আবার T2 এর আন্ডারে T1, আবার এখানে ছিল আমার T3 আন্ডারে এটা হবে ই, এটা হবে ই, এটা হবে ই, এটা হবে এ, এটা হবে টি, আর এটা হবে গিয়ে এস, এটা হবে গিয়ে আমার এনএল, ঠিক আছে? এ ছিল মোটামুটি আমাদের টিটা। একটু বুঝতে কষ্ট হচ্ছে, এটা T6, এটা T5, এটা T3, এটা T2, এটা হচ্ছে T1, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এনএল, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আমার এ, দিস ইজ এ, আর এটা হচ্ছে ই, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের এসপি। আমরা কিন্তু টিটা গঠন করার পরে এটাই পাইছি। এখন আমাদের কিন্তু এগুলো এই যে T1 T4 এগুলো কিন্তু আমরা মানে নোট, ইন্টারনাল নোট আমরা কনস্ট্রাক্ট করছিলাম। যখন আমরা কাজ করেছি তখন আমরা এই নোটগুলো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো তৈরি করছি। আর এগুলো কিন্তু আমাদের অরিজিনাল, যেগুলো দিয়ে আমরা এই হাফমেন্টিটাকে তৈরি করছি। তো বেসিক্যালি আমাদের এই ক্যারেক্টার গুলো কিন্তু আমরা ব্যবহার করেছি, আমরা কিন্তু এগুলো ব্যবহার করি না। এগুলো জাস্ট আমাদের টি তৈরি করার স্বার্থে আমরা ব্যবহার করছি। এখন আমাদেরকে এটাকে নাম্বারিকরণ করতে হবে। দেখেন সেটা হইতেছে এখানে একটা 0 দিতে হবে, এখানে একটা 1 দিতে হবে, অর্থাৎ লেফট চাইল্ডকে 0, রাইট চাইল্ডকে 1। তাহলে এটা 0, এটা 1, এটা 0, এটা 1, ঠিক আছে? তারপর এটা 0, এটা 1, দিস ইজ 0, এটা 1, তারপরে এটা 0। আমি কি বুঝাইতে পারছি? এটা নাম্বারিকরণটা বুঝা গেছে কিভাবে আমি 0 1 দিছি? একদম সহজ। লেফট চাইল্ডকে 0, রাইট চাইল্ডকে 1। স্যার এই 01টা কেন দিছি যদি আরেকবার বলতেন স্যার, নেটের জন্য হ্যাঁ, বুঝতে পারি নাই। এটা কেন দিছি এটা পরে বলবো, কিভাবে দিছি সেটা বুঝছেন কিনা আগে সেটা বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এবার আসি, আমি দেখেন এখন আমি যদি যেমন এই এস এর কাছে যদি আমি যাইতে চাই, এস এর কাছে যদি আমি যেতে চাই, দেখেন তো আমাকে কিভাবে যেতে হবে। প্রথমে T6 রুট থেকে আপনি শুরু করেন, একটা 0 লাগবে, 0 0 0 0, 5টা 0 হইলে আমি কিন্তু এস এর কাছে যেতে পারবো, ঠিক আছে? ঠিক সিমিলারলি এনএল এর কাছে যদি আপনি যেতে চান তাহলে কয় বিট লাগবে? এখানে 5 বিটই লাগবে। 1 2 3 4 5 1। ঠিক আছে? এটা কি কারো কোনো সমস্যা আছে? বুঝছেন? না স্যার, বুঝছি স্যার। আচ্ছা এবার টি এর কাছে যদি আমরা যেতে চাই তাহলে কত লাগবে? 0 0 0 তিনটা 0 একটা 1। 0 0 0 1। এবার এর কাছে যদি যেতে চাই 0 0 1 0 0 1। আচ্ছা এরপর এর কাছে যদি আমরা যেতে চাই, দেখেন 0 1। 0 1, জাস্ট 0 1 লাগবে। এখন আর এখানে কি আছে? আই এর কাছে যদি আমি যেতে চাই 1 0,
যে i এর কাছে 1 0, তাহলে এখানে আমরা লিখি i মানে হচ্ছে 1 0। আর sp এর কাছে যদি যেতে চাই, sp এর কাছে যেতে গেলে 1 1। তাহলে আপনি একটু দেখেন এখান থেকে কি বোঝা যাচ্ছে, s এর কাছে যেতে কয় বিট লাগতেছে? 5 বিট। nl এর কাছে আপনার লাগতেছে 5 বিট, এটা লাগতেছে আপনার 4 বিট, এটা লাগতেছে 3 বিট, এটা লাগতেছে 2 বিট, আর এটা লাগতেছে 2 বিট। একই রকম ভাবে এটাতে আপনার লাগতেছে 2 বিট। তার মানে আপনি দেখেন এই যে আপনি কোডিংটা করছেন, এই যে ট্রি থেকে আপনি যে কোডিংটা করছেন, দেখেন সবগুলো লেটারে কিন্তু আপনি সমান বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করেন নাই। কোনোটাতে 5 বিট লাগছে, কোনোটাতে কিন্তু 2 বিট লাগছে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনার 5 বিট কাদের ক্ষেত্রে লাগছে, আপনি যদি একটু ডাটাটাতে যান, আমার স্লাইডটাতে যান, আপনি দেখেন যেটা সবচেয়ে কম ইউজ হয়েছে, যেমন এস এবং এনএল সবচেয়ে কম ইউজ হয়েছে, ওইটা রিপ্রেজেন্ট করতে আপনার 5 বিট লাগতেছে। অর্থাৎ এস ইউজ হয়েছে মাত্র 3 বার, আর এনএল ইউজ হয়েছে মাত্র 1 বার। তো এটাকে রিপ্রেজেন্ট করতে আপনার 5 বিট লাগতেছে। কিন্তু যেগুলো আপনার বেশি আপনি ব্যবহার করেছেন, যেমন ই, আই, এগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করছেন, এগুলো কিন্তু আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন। আপনার এগুলোকে রিপ্রেজেন্ট করতে কিন্তু মাত্র 2 বিট, আর কোন এর ক্ষেত্রে মাত্র আপনার কয় বিট লাগতেছে? 3 বিট লাগতেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি নরমালি 18টা, আপনার যে 58টা ক্যারেক্টার ছিল, এটাকে যদি আপনি ধরেন যে 58টা ক্যারেক্টার আপনার যদি ASCII-তে আপনি সেভ করতেন, ASCII-তে, তাহলে আপনার 406 বিট লাগতো। এখন আপনার 406 বিট কিন্তু লাগবে না। এখন আপনার কয় বিট লাগবে? এখন দেখেন আপনার কয় বিট লাগতেছে, আপনি একটু নিজেই চিন্তা করে দেখেন। আপনি দেখেন আপনার প্রথমে আছে এ আপনি ইউজ করছেন, এই যে এ আপনি ইউজ করছেন 10 বার, তাহলে এ কে রিপ্রেজেন্ট করতে আপনার কয় বিট লাগতেছে? 3 বিট। তাহলে আপনার টোটাল মেমোরিতে খরচ হবে এর জন্য 30 বিট। আপনি যদি ই এর কথা চিন্তা করেন, ই কিন্তু আপনার 15 বার আপনি ব্যবহার করেছেন, কিন্তু আপনার ই এর জন্য বিট লাগতেছে মাত্র 2 বিট, তাহলে এখানেও আপনার 30 বিট লাগবে। ঠিক আছে? তারপরে আপনার আই কিন্তু আপনি 12 বার ব্যবহার করেছেন, আয়ের জন্য আপনার কয় বিট লাগবে? আয়ের জন্য আপনার 2 বিট লাগতেছে, 2, তাহলে আপনার 24 বিট। ঠিক আছে? তারপরে আপনার এস লাগতেছে মাত্র এক্স ইউজ করছেন 3 বার, কিন্তু এটা করতে আপনার 5 বিট লাগতেছে। এটা 5 বিট লাগুক, কোনো সমস্যা নাই, 15 বিট। ঠিক আছে? তারপরে আপনি টি আপনি ব্যবহার করছেন 4 বার, তাহলে টোটাল টি কে আপনার কয় বিট লাগতেছে? 1 2 3 4 বিট, তাহলে 4, তাহলে যে 16। তারপর আপনি ব্যবহার করেছেন এসপি আপনি 13 বার, এসপি কে রিপ্রেজেন্ট করতে আপনার কয় বিট লাগছে? 2 বিট, দ্যাট ইজ 2 বিট, তাহলে আপনার 26। এরপর আপনার এনএল আপনার 1 বার, এটা ইউজ করতে 5 বিট লাগতেছে, তাহলে আপনি যোগ করেন কয় বিট লাগতেছে, তাহলে টোটাল আপনি যোগ করেন 30 30 30 আর 30 এ 60 60, আর এটা 84 84 আর 15 99 99 আর 16 115 115 আর 26 এ হচ্ছে 141 141 আর 5 146। আপনি চিন্তা করেন আপনার শুধুমাত্র এই 146 বিট ইজ এনাফ বাই ইউজিং হাফম্যান টেকনিক। আপনার যেখানে আপনি নরমালি যদি আপনি মেমোরিতে সেভ করতে যাইতেন তাহলে আপনার 406 বিট লাগতো, কিন্তু আপনি যখন এই টেকনিকের মাধ্যমে আপনি প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি আলাদা ভাবে আপনি ডিফারেন্ট ভেরিয়েবল লেন্থ বিটের মাধ্যমে আপনি এদেরকে এনকোডিং করতেছেন, তখন আপনার টোটাল লাগতেছে অনলি 146 বিট। তার মানে আপনার বাঁচতেছে কত? আপনার বাঁচতেছে গিয়ে
406 মাইনাস 146, তার মানে আপনার হচ্ছে গিয়ে 260 বিট আপনি সেভ করতে পারতেছেন। আপনি চিন্তা করে দেখেন 406 এর মধ্যে আপনি 260 বিট সেভ করতেছেন। একের মধ্যে কত? 260 ডিভাইডেড বাই 406। 100 এর মধ্যে কত? 260 ইন্টু 100 ডিভাইডেড বাই 406। তাহলে আপনি একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন। যে পার্সেন্টেজটা পাবেন তার মানে আপনি এই পরিমাণ পার্সেন্ট ডাটা আপনি সেভ করতে পারছেন। তাহলে আপনার মেমোরিতে মানে আগে যদি আপনি যে পরিমাণ ডাটা আপনি স্টোর করতে পারতেন তার থেকে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আপনি সেম মেমোরির ডিফারেন্ট টেকনিকের মাধ্যমে আপনি যে পরিমাণ ডাটা আপনি মানে স্টোর আপনি মেমোরিতে করতে পারবেন। এবং দিস ইজ দ্য স্পেশালিটি অফ হাফম্যান টেকনিক আর কি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। এখানে স্যার 64% স্যার ইয়া হবে আর কি, সেভ হবে ডাটা। হ্যাঁ, 64% ডাটা এই ক্ষেত্রে সবসময় যে 64% হবে এরকম কিন্তু না। স্যার কখনো 64 হইতে পারে, কখনো কম হইতে পারে, কখনো ব্যবহারও বেশি হইতে পারে, তবে এই ক্ষেত্রে 64%। এবং অন এভারেজ ধরা হয় যে হাফম্যান টেকনিক আপনার মোটামুটি মোর দেন 50% ডাটা আপনি মেমোরিতে স্টোরেজ ক্যাপাসিটি আপনি সেভ করতে পারবেন হাফম্যান টেকনিক। যদিও এটা একটা পুরাতন টেকনিক এবং এই টেকনিক এখন আর তেমন ব্যবহার হয় না, কারণ এর থেকেও আরো ভালো ভালো টেকনিক চলে আসছে। কিন্তু ভালো টেকনিক চলে আসলে কি হবে, সেই টেকনিক কিন্তু হাফম্যান টেকনিকের উপর ভরসা করেই আসছে। ঠিক আছে, বাংলাদেশে ধরেন যে মোবাইল ফোন অনেক ধরনের কোম্পানি আসছে, কিন্তু এটা বুঝতে হবে যে গ্রামীণ ফোনই আসলে গ্রামীণ ফোনের নেটওয়ার্কের উপরও ভর করে অনেকে, যেমন বাংলা লিংক, এগুলো এদের কোনো টাওয়ার টুয়ার ছিল না, এরা কিন্তু গ্রামীণ ফোনের নেটওয়ার্কের উপর ভিত্তি করে এরা চালু শুরু করছে। ঠিক আছে, তো এরকম যে অনেক টেকনিক চলে আসছে, অনেক ভালো ভালো টেকনিক চলে আসছে, কিন্তু আপনার সেই ভালো ভালো টেকনিক গুলো কিন্তু আপনার সবগুলো আপনার এই হাফম্যান টেকনিকের উপর বেস করে বা হাফম্যান টেকনিকের উপর আলোচনা করেই কিন্তু সে যে কনসেপ্টটা দিয়ে দিছে যে মেমোরি আমরা সেভ করতে পারি, এই কনসেপ্টের উপরে বেস করে ডিফারেন্ট ইফিসিয়েন্ট টেকনিক চলে আসছে। এ কারণে এখন আর কেউ হাফম্যান টেকনিক ব্যবহার করে না, সবাই আরো ভালো ভালো টেকনিক ব্যবহার করে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে শেষ করি আর কি। আমরা 7:15 থেকে শুরু করব, ঠিক আছে? স্যার তাহলে সবাই